শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের খবর। জুলাই গণ অভ্যুত্থানের ৩১ জুলাই হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, জোরপূর্বক গুম এবং ছাত্র ও নাগরিকদের হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্ররা মার্চ ফর জাস্টিস নামে প্রতিবাদ করে। দুপুর ১টার দিকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের দিকে মিছিল করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। ১৩ দিন বন্ধ থাকার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আবার খুলে দেওয়া হয়। এস.এম. আরিফের রিপোর্ট। গণহত্যা, গ্রেফতার, গুম, খুন ও দমন-পীড়নের প্রতিবাদ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবিতে ২৪-এর ৩০ জুলাই রাতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা অনুযায়ী ৩১ জুলাই দেশের সকল আদালত, রাজপথ, ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির দিনও ধার্য ছিল ৩১ জুলাই। তবে সেই শুনানি মুলতবি করা হয়। আবারও যদি ১৮ তারিখ বা ১৬ তারিখে যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি হয় এবং আমরা যদি কিছুই না করে বসে থাকি, তাহলে আমরা আসলে আমাদের বিবেকের কাছে উত্তর দিতে পারবো না। সেই কারণেই পেশাজীবীরা তখন মাঠে নেমেছিলেন, আমাদের মামলাটি করার প্রশ্ন উঠেছিল। আইনজীবীরা সুপ্রিম কোর্টের দক্ষিণ গেটে ওখানে আমরা সমবেত হয়েছিলাম সবাই মিলে। সমবেত হওয়ার একটা পর্যায়ে পুলিশ ওখানে বাধা দেয়। এই ঘটনা আরও বেশি প্রভাব ফেলে শিক্ষার্থীদের মধ্যে। পূর্ব ঘোষণা অনুযায়ী মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে যোগ দেন শিক্ষক সহ সাধারণ মানুষ। শাহবাগ থানার একজন এসআই একজনকে মুখ বেঁধে ধরে নিয়ে যাচ্ছিল। এভাবে মানুষের মুখের কথা কাইরা নিতে চায়, বিষয়টা এরকম আর কি। তো সেখান থেকে মূলত আইনজীবীদের একটা বিশাল অংশ অংশগ্রহণ করছেন। এই যে মার্চ ফর জাস্টিস, সেটার প্রয়োজন তো তখনই হয় যখন আসলে একটা রাষ্ট্রের মানুষ মনে করে যে তারা আর ন্যায় বিচার পাচ্ছে না। তো তার সাথে শুধুমাত্র শেখ হাসিনাকে দায় দিয়ে তো আর লাভ নেই, তার সাথে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের আসলে ব্যর্থতা ছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে পুলিশ। আটক হন বেশ কয়েকজন। প্রতিবাদ জানান আইনজীবীরা। একটা পর্যায়ে মনে হলো যে পুলিশ হয়তো ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করতে পারে, সেখানে স্কুলের ছেলেমেয়েরাও ছিল আসলে। সেই সময় আমরা কয়েকজন সেখানে সামনে এগিয়ে যাই, পুলিশদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য বারবার অনুরোধ করি। এই আন্দোলনটা একটা পরিণতিতে যেতই যাই হোক না কেন, সেটাই আমার মনে হয় হয়তো আমরা সেখানে ছোট একটা ভূমিকা রাখতে পেরেছি। আইনজীবীরা কোর্ট থেকে বেরিয়ে আসছেন, অন্যান্যরা অফিস থেকে বেরিয়ে আসছেন, সাধারণ যারা চাকরিজীবী তারা রাস্তায় নেমে গেছেন, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই কিন্তু যার যার অবস্থান থেকে তারা রাস্তায় নেমে আসছিল। এই জন্য মার্চ ফর জাস্টিস একটা বিশাল ভূমিকা ছিল এই আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে। এই ঘটনার পর আরও বেগ পায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে আসেন রাজপথে, যার পরিণতি ঘটে সরকার পতনের মধ্য দিয়ে। বিচার বিভাগ স্বাধীনের ক্ষেত্রেও এই বিপ্লব বড় ভূমিকা পালন করছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিচার বিভাগের স্বাধীনতার সুফলটা এখনো পাচ্ছি না। বড় ধরনের সংস্কার হতে হলে সবার আগে আসলে মানুষের চিন্তাধারার পরিবর্তন হওয়ার প্রয়োজন। সেইখানে খুব বেশি কাজ এখন পর্যন্ত হয়েছে বলে আমি মনে করি না। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। আমাদের দেশে খারাপ হয়ে গেল। ২০২৪-এ গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও বিচার পাননি পটুয়াখালীর শহীদ জসিমউদ্দিনের পরিবার। সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরিবারের সদস্য এবং স্থানীয়দের। দ্রুত সময়ে বিচার সম্পন্নের আশ্বাস সরকার পক্ষের কৌশলী। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। পটুয়াখালী থেকে বশিউর রহমান বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ঢাকায় একটি এনজিওতে ড্রাইভারের চাকরি করতেন মোহাম্মদ জসিমউদ্দিন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন তিনি। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে অকুল সাগরে পড়ে পুরো পরিবার। উপার্জনক্ষম সন্তানের শোকে বিহ্বল হয়ে পড়েন মা রাবেয়া বেগম। মৃত সন্তানের ছবি হাতে নিয়ে প্রতিনিয়ত সন্তানের কবরের পাশে বসে ফেলেন চোখের জল। কর্মহীন বাবা অসুস্থ সোবহান হাওলাদার হিমশিম খাচ্ছেন পরিবার সামাল দিতে। এরই মধ্যে গত ১৮ মার্চ নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ জসিমের বড় মেয়ে লামিয়া আক্তার। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় চরম হতাশাগ্রস্ত হয়ে গত ২৬ এপ্রিল আত্মহননের পথ বেছে নেন তিনি। আমি এখনো ভূতের কথা বলতে পারি
পারি নাই, গুলি পড়লে কামে কি হইলে কি না হইলে পুতে আমি কইতে পারি না। এরপর আমি আজ পর্যন্ত 1 বছরের মধ্যে আমি 20,000 কিছুই পাই। এরপর আমার নাতিটা হলো মরছে, আমি কোনো এখন পর্যন্ত 20 পাইনি। আমার ছেলে জসিমউদ্দিন শহীদ হয়ে গেছে। এরপরে কিছুদিনের পর আমার নাতি দর্শন মামলায় শিকায়ত হইয়া প্রাণ ত্যাগ করে দুনিয়ায় চলে গেছে। এটা সুস্থ বিচার আপনাকে দর্শনার্থী চাই। আমি কি নিয়ে বাঁচবো? আমার হাজবেন্ড চলে গেছে, আমার মেয়ে নিয়ে আমার পথ চলার সম্ভব ছিল। এখন আমার মেয়ে নেই, 2টা বাচ্চা নিয়ে আমার বেঁচে থাকার চান্নে না থাকাই ভালো। আমার বাবা মারা গেছে 1 বছর হয়ে গেছে। তার মধ্যে আমার বোনকে ওরা কুকুরেরা এমন করলো। আগে পরীক্ষার পর সে চাকরি করবে, তার পাশাপাশি পড়বে, তারপর আমাদেরকে চালাবে, কিন্তু ওরা এমন করলো আমার বোনকে শেষ করে দিল। ঘটনার টানাপোড়েনে ক্ষতবিক্ষত হয় শহীদ পরিবারের সদস্যরা। সরকারের কাছে দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও ভরণ-পোষণের দাবি স্থানীয়দের। আমার জামাই এই জুলাই অঞ্চলে শহীদ হয়েছে, এর মধ্যে আমরা কোনো বিচার আসার কিছু পাই নাই। আমার মাইয়েটা কিভাবে 2টা মাইপল হয়ে চলে, আপনারা এর বিচার করেন। লামিয়া ধর্ষণ মামলার আসামিরা বর্তমানে জেল হাজতে আছেন। মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। দ্রুত সময়ে বিচার সম্পন্নের আশ্বাস সরকার পক্ষের কৌশলীর। শহীদ জসিমউদ্দিন, তার কন্যা, ন্যায় বিচার, তাকে যেই নৃশংসভাবে তার প্রতি যে জুলুম করা হয়েছে, তাকে যে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যেই নরপিশাচ যে আসামিরা, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। ইতোমধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সহায়তা প্রদান করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। আগামীকালে আমাদের একজন প্রতিনিধি যাচ্ছেন যে সেকেন্ড যে কিস্তি সেটি নিয়ে আসার পরে আমরা সকল জুলাই শহীদ পরিবারদের নিকট সেটি পৌঁছে দিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। 6 বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোটের তফসিল ঘোষণার পর ক্যাম্পাসে বইছে উচ্ছ্বাস, কৌতূহল আর রাজনৈতিক উত্তেজনার প্রবল হাওয়া। এর মধ্যে ছাত্র সংগঠনগুলো ভোটের মাঠ ধরতে সাজাতে শুরু করেছে নির্বাচনী রণকৌশল। ডাকসু নির্বাচন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? ইলিয়াস মাতবরের রিপোর্ট। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আগামী 9 সেপ্টেম্বর বহুকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে 39,932 জনকে ভোটার করে খসড়া তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। এর মধ্যে ছাত্র 20,904 জন আর ছাত্রী 19,028 জন। 6 বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে শিক্ষার্থীরা? আমাদের অনেক বেশি এক্সপেকটেশন আছে ডাকসুটা নিয়ে, অনেক বেশি আমরা আশাবাদী। উৎসাহ আছে, প্রথমবার ভোট দিবে, তাদের ছাত্র প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। গণতান্ত্রিক চর্চার আমাদের দরকার, আর ডাকসু আমাদের গণতান্ত্রিক পথটা আরও উন্মুক্ত করবে। আমরা এই জন্য মনে করি যে ডাকসু হওয়া উচিত। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের উপর প্রশাসনের জোর দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। একটা ফেয়ার নির্বাচন প্রত্যাশা করি, যেহেতু অনেক বছর পর আটকে থাকার পর ডাকসু ইলেকশনটা ফাইনালি হচ্ছে এবং ভোট দেওয়াটা আমাদের গণতান্ত্রিক অধিকার। সো আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইলেকশন হোক এবং একটা ভালো কমিটি হোক যারা ডেডিকেটলি ঢাকা ইউনিভার্সিটির জন্য কাজ করবে। কোনো কারচুপি বা কোনো ধরনের কোনো মিথ্যাচার কিছু হবে না। আমরা সবাই একটা ফেয়ার নির্বাচনের আশা করতেছি এবার। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2019 সালের 11 মার্চ। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হয় ডাকসু। তখনকার নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ছিল 30 বছর। তবে আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা তুলে দেওয়া হয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আশুলিয়ায় পথসভার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি। গত রাত 9টার পর আশুলিয়ার বাইপালে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। আগত নেতৃবৃন্দকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে মঞ্চে বক্তব্য রাখেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসলিম জারা এবং নাহিদ ইসলাম। এ সময় তারা আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের কাছে দেখেছি, তরুণদের চোখে দেখেছি,
তরুণীদের চেহারায় দেখেছি। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি, লড়াই করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা, যেই ন্যায্যতা, যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায়, তার ভিত্তিতেই আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব, নতুন সংবিধান তৈরি করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বাক্স একটি দেওয়ার ঘোষণা করেছি। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে, কিন্তু একটি দল ইসলামী আন্দোলনকে নিয়ে আলোচনা সমালোচনা করে চলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতা এবং দেশের কল্যাণে। বুধবার বিকেলে নড়াইলের পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 5 আগস্টের পরে সুন্দর একটি দেশ গড়ার পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে দেশ গড়ার জন্য সবাইকে ইসলামী দলগুলির পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। চলতি 2025-26 অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি আজ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। এ সময় গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 6.4%, অথচ লক্ষ্যমাত্রা ছিল 9.8%। এমন বাস্তবতায় ঋণ প্রবাহের বর্তমান ধারা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2018 সালের নির্বাচনের রাতে ব্যালট বাক্স ধরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। সরকারের পক্ষ থেকে দেওয়া হয় মাঠ পর্যায়ের বাস্তবায়নের নির্দেশনা। এমন তথ্য উঠে এসেছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। সাবেক আইজিপি ও র্যাবের ডিজি বলেছেন, গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ার সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর নির্দেশনা দিত সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। শিমুল খানের রিপোর্ট। 2008 সালে মহাজোট করে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তে ক্ষমতা আঁকড়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে প্রায় 1500 মানুষ প্রাণ হারায়। সরকার পতনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের বেশ কিছু এমপি, মন্ত্রী সহ প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা গ্রেপ্তার হন। এদেরই একজন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রাজসাক্ষী হয়েছেন। তবে রাজসাক্ষী হওয়ার আগে গত মার্চে সিএমএম আদালতে জবানবন্দি দেন চৌধুরী মামুন। সেখানে উঠে আসে আওয়ামী লীগের 15 বছরের নানা অপকর্মের ইতিহাস। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও জানান, দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানকে রাখা হয় র্যাবের টিএফআই সেলে। মামুনের স্বীকারোক্তিতে উঠে আসে 2018 সালের বিতর্কিত নির্বাচনের বিষয়টি। চৌধুরী মামুন বলেন, 2018 সালের নির্বাচনের রাতেই ব্যালট বক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেওয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনাও। বাস্তবায়ন ও সহযোগিতায় যুক্ত করা হয় ডিসি, ইউনো, এসিল্যান্ড, পুলিশ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের। এ সময় চৌধুরী মামুন তুলে ধরেন পুলিশের গোপালগঞ্জের প্রাধান্য। বলেন, ঢাকায় বেশিরভাগ কর্মকর্তা ছিল গোপালগঞ্জের। তারা ঊর্ধ্বতনের কমান্ড মানত না। তাদের নিয়ন্ত্রণ করতেন অ্যাডিশনাল আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
গভীর সমুদ্রে মাছ আহরণ কার্যক্রম জোরদার করতে এবং প্রাণী সম্পদ খাতকে আধুনিকায়নের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ খাতে বিশাল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়। এর আওতায় আমাদের সমুদ্র আছে, খামারও আছে, কিন্তু বাংলাদেশ এখনও সমুদ্রের জগতে পুরোপুরি প্রবেশ করেনি। তিনি বঙ্গোপসাগরের সুষ্ঠু জরিপ পরিচালনার উপর গুরুত্ব দেন, যাতে গভীর সমুদ্র মাছ ধরার অঞ্চল চিহ্নিত করা যায়। প্রয়োজনে জাপান বা থাইল্যান্ড থেকে অভিজ্ঞতা দেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বর্ষার শুরুতে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া সহ ডুমুরিয়া ও ফুলতলা এলাকায় জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। গত বছর এই অঞ্চলের জনবসতি সহ মাছের ঘের, ফসলের ক্ষেতে অতিবৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। সেই অবস্থা বিবেচনায় রেখে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি সহ সরকারি বিভিন্ন দপ্তরের অর্থায়নে বেশ কিছু খাল খনন করা হয়, কিন্তু সে খাল দিয়ে এবারও পানি নিষ্কাশিত না হয়ে জলাবদ্ধতার শঙ্কায় এই অঞ্চলের মানুষ। খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। জলাবদ্ধতা খুলনা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে প্রবল বর্ষায় দেশের দ্বিতীয় বৃহত্তম বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিল ডাকাতিয়া সহ খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলার মানুষ হয়ে পড়ে জলমগ্ন। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও কার্যত ওই এলাকার মানুষের কোনো উপকারে আসেনি। একদিকে বিল জলাবদ্ধতা, অপরদিকে বিলের বাইরে নদী ভরাট হয়ে যাওয়ায় আরো ভোগান্তিতে মানুষ। পানির ভিতর থাকি আমরা পারছি না। খাল খননে তো কোনো উপকার হচ্ছে না, পানি তো সরতেছে না। আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি, ফসল হয়নি। নদীতে ধাপ দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় ক্ষেত্রে ঘের বেড়ি তলায় যাবে। আশা করি সকলে এক হয়ে কিভাবে মানুষকে বাঁচানো যায়। জলাবদ্ধতা নিরসনে খাল খননের উপর জোর দিলেন উপজেলা নির্বাহী অফিসার। একটা প্রকল্প নিতে হবে, প্রকল্পের কাজটা কোনো না কোনোভাবে শেষ করতে হবে। মানে এক ধরনের উদাসীনতা বা প্রকল্পের জন্য প্রকল্প, এখানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে কোনো কাজে আসছে না। আপৎকালীন দুই একটি খাল আমরা খনন করার চেষ্টা করছি, শুধু জলাবদ্ধতার কথা চিন্তা করে। এক্ষেত্রে সকলের প্রতি এই কাজগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যারাই জড়িত আছেন, সরকারের বা বেসরকারি পর্যায়ে যে বাজেট আছে, সেই বাজেট এবং যথাযথ যেই এস্টিমেট আছে সেটি অনুসরণ করে যেন যথাযথভাবে খালগুলো খনন করা হয়। এদিকে খাল খনন কার্যক্রমের সর্বশেষ তথ্য তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। গত বছর যখন অতিরিক্ত বৃষ্টি হয়, তখন আমাদের যে এখান থেকে পানি বের হওয়ার যে মেন যে চ্যানেলটা ছিল শৈলমারি, এই শৈলমারি আপে এবং ডাউনে আমরা তাৎক্ষণিকভাবে এমপিভি এসকেটার দিয়ে খনন করে পানি সরানোর ব্যবস্থা করি। সাথে একটা প্রকল্প হাতে নিই, যেটা পাম্পের মধ্যে পানি নিষ্কাশন। পাম্পে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং অলরেডি এই বর্ষা মৌসুমে চালু হয়েছে এবং পানি নিষ্কাশন হচ্ছে। গদবাধা আশ্বাস নয়, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে তাগিদ দেন স্থানীয় ভুক্তভোগীরা। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। চট্টগ্রাম বন্দর রিপাবলিকান ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ 17 বছর পর। ক্লাব প্রাঙ্গণে এই নির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর পরিবেশ। মোট 20টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 57 জন প্রার্থী। ভোটাধিকার প্রয়োগ করবেন 1485 জন ভোটার। প্রার্থীরা প্যানেল সহ চালিয়ে যাচ্ছেন জোর প্রচারণা। প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে রয়েছে ক্লাবকে আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ কনভেনশন সেন্টার হিসেবে গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা ও পুরস্কার চালু, ক্লাবের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ। প্রার্থীরা জানান, ক্লাবকে উন্নয়নের নতুন যুগে এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজি বিরুদ্ধে এনসিপি ও উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ আহত হন প্রায় 50 জন। উপজেলার আল্লাহ চত্বরে এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলার সদরে আল্লাহ চত্বরে এনসিপি ও আসিফ মাহমুদের সমর্থকরা জড়ো হন। এ সময় পাশের জেলা পরিষদ মার্কেট থেকে কয়েকটি ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে দুই পক্ষের
এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ প্রায় 50 জন আহত হয়েছেন। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যারা এই হামলার সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেস গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম ও এসিডিপি আওতায় পটুয়াখালী সদর উপজেলার 14টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2022-23 সালের 27 জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদের বাঁধনহারা হল রুমে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাতারা জামান উর্মি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোদাসের বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান, পটুয়াখালী প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের প্রতিবাদে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন করেছে গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানা। টঙ্গী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পোস্টার, ব্যানার হাতে বিভিন্ন কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ভোলার চরফ্যাশনে 2022 ও 2023 সালে বিভিন্ন শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল ও সর্বোচ্চ নাম্বার অর্জন করায় শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচনায় স্কুল, মাদ্রাসা ও কলেজের 36 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে প্রতিজন কৃতী শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর AKM আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাস্তা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান। ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দবির উদ্দিন। অভিযানে সড়ক ও ফুটপাতে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ী জিলুকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। গতকাল বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ধামরা উপজেলাকে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফজিয়া, ধামরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র।